ফ্রেন্ড, আমি ব্রতী। শখের ডায়েরির আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর চলো আজ আমরা সবাই মিলে করে আসি জীবন্ত দেবতা দর্শন। মুর্শিদাবাদের জীবন্ত দেবতা বলতে আমরা বুঝি প্রভু সর্বেশ্বর, বলরাম, মদনমোহন এবং শ্যামসুন্দর। প্রভু সর্বেশ্বর, বলরাম, মদনমোহন এই তিন ভাই থাকেন একসাথে আলাদা মন্দিরে এবং প্রভু শ্যামসুন্দর থাকেন একা আলাদা মন্দিরে। এবং এই দুই মন্দিরেরই ভিডিও শখের ডায়েরি চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে একটু চেক করে নিতে পারো। কিন্তু বছরের বিশেষ কিছু কিছু সময়ে এই চার ভাই হন একসাথে। আজকে সেই রকম একটি দিন। আর চলো তাই আমরা বেরিয়ে পড়ি সেই চার ভাইয়ের দর্শনে। আমি এখন চলে এসেছি ওমরপুর। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে ওমরপুর মুরারই রোড। এই ওমরপুর মুরারই রোড ধরেই আমরা আজকে যাব গগনপুর। এই ওমরপুর থেকে গগনপুরের দূরত্ব প্রায় 13 কিলোমিটার মতো। এবং তোমরা এখান থেকেই টোটো, অটো সমস্ত কিছু দিয়ে পৌঁছে যেতে পারবে সেই গ্রামে। রঘুনাথগঞ্জ মুরারই রোড ধরে তোমরা বেশ কিছুটা এগিয়ে আসলেই পেয়ে যাবে মিত্রপুর মোড়, এবং সেই মিত্রপুর মোড় পার করেই পেয়ে যাবে বর্ষাপুকুর মোড়। তো এই হচ্ছে সেই বর্ষাপুকুর মোড়, এবং এখান থেকে এই ডান দিকের রাস্তা ধরে প্রায় 2 কিলোমিটার মতো গেলেই তোমরা পেয়ে যাবে গগনপুর গ্রাম। ফাইনালি পৌঁছে গিয়েছি গগনপুর গ্রামে। এই গগনপুর গ্রাম কিন্তু মুর্শিদাবাদে পড়ে না, এটি বীরভূম জেলার পাইকড় থানার অন্তর্গত। আর এই গগনপুর গ্রামেই রয়েছে চার ভাইয়ের মন্দির। দেখতে পাচ্ছ, এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, এবং এই রাস্তার মুখে খুব সুন্দর বড় করে একটা লাইটিংয়ের গেট করা হয়েছে। তো রাত্রিবেলায় সেটা ভীষণই সুন্দর লাগবে। কিন্তু এখন যাই, চলো মন্দিরের দিকে গিয়ে দেখি সেখানে কি কি হচ্ছে। আর এই গগনপুর গ্রামে আমি কিন্তু প্রথম এসেছি, কারণ এই গগনপুর গ্রাম থেকেই আমাকে বলা হয়েছিল যে এখানে এই বড় অনুষ্ঠানটা হয়, তার জন্য আসতে। তো এই ভাই আমাকে বলেছিল। ভাই, তোমার নামটা একটু বলে দাও। আমার নাম কৌশিক দাস। আর এখানে দেখতে পাচ্ছ সবাই আছে। তো চলো এবার মন্দিরের দিকে যাই। আর এই মন্দিরে ঢুকে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, এইরকম একটা বিশাল প্যান্ডেল করা হয়েছে, এবং এই প্যান্ডেলের ভেতরেই রয়েছে কিন্তু একটি ছোট্ট নাট মন্দির, এবং তার পাশেই রয়েছে মূল মন্দির। এবং এই নাট মন্দিরেই চলছে কিন্তু নাম সংকীর্তন। তো দেখতেই পেলে এখানে কি সুন্দর নাম সংকীর্তন হলো। এবং তোমাদেরকে যে বলছিলাম যে এখানে রয়েছে নাট মন্দির, এই হচ্ছে সেই নাট মন্দির, এবং এখানেই এতক্ষণ নাম সংকীর্তন হচ্ছিল। এবং এই নাট মন্দিরের ঠিক এই পাশেই রয়েছে মূল মন্দির, এবং এই মূল মন্দিরেই কিন্তু অধিষ্ঠিত হয়েছে চার দেবতা। তো চলো ভেতরে যাই, প্রভুদের দর্শন করি। তো এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে মূল মন্দির। সিঁড়ি দিয়ে আমাদেরকে একটু ওপরে যেতে হবে। আর ঠিক এই জায়গায় হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ। তো উঠে এসেছি একদম মূল গর্ভগৃহে। আর উঠেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে গৌর নিতাইয়ের মূর্তি। আর এই গৌর নিতাইয়ের পাশেই অধিষ্ঠিত রয়েছেন চার ভাই, যাদের বলা হয় জীবন্ত দেবতা। তো চলো এবার করে নাও চার জীবন্ত দেবতার একসঙ্গে দর্শন। এই চার ভাইকে কিন্তু একসঙ্গে সচরাচর দেখা যায় না, মাঝে মাঝে এই চার ভাই একসাথে হয়। তো চলো আমি তোমাদেরকে একটু বলে দিই কোন ভাই এখানে কোন দিকে রয়েছেন। এই যে দেখতে পাচ্ছ, বাম দিকে রয়েছেন প্রভু বলরাম, তারপরে রয়েছেন প্রভু সর্বেশ্বর, এইখানে রয়েছেন শ্যামসুন্দর, এবং এখানে রয়েছেন মদনমোহন প্রভু। এই চার ভাইয়ের মধ্যে বলরাম, সর্বেশ্বর এবং মদনমোহন প্রভু এই তিন ভাই থাকেন একসঙ্গে আলাদা মন্দিরে, সেটি বাজিতপুরে, এবং শ্রী শ্যামসুন্দর থাকেন আলাদা মন্দিরে, হিলোড়া মন্দিরে। তো
তো এখানে প্রত্যেক প্রভুর নিচে নিচে নাম লেখা রয়েছে এবং কোন দেবতা কোন মন্দিরে থাকেন সেই জায়গার নামও লেখা রয়েছে। এখানে যে চার ভাইয়ের দর্শন করলে সেই চার ভাইয়ের বিগ্রহই কিন্তু সমস্তই কৃষ্ণমূর্তি, মানে কৃষ্ণের রূপকেই এখানে বিভিন্নভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং এই যে চার ভাই তাদের জীবন্ত দেবতা বলা হয়, তার কারণ এই দেবতা নিজেদের মন্দিরে থাকার সাথে সাথে প্রত্যেক ভক্তদের বাড়ি কিন্তু যান। কোনো ভক্ত যদি চান এই প্রভুদেরকে নিজেদের বাড়ি নিয়ে যাবেন, সেক্ষেত্রে তারা যান এবং এই রকম চলাফেরা করার জন্যই কিন্তু এই ঠাকুরদেরকে বলা হয় জীবন্ত দেবতা। আর এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে সম্পূর্ণ মন্দিরটা। এই মন্দিরের সামনে যেহেতু আজকে বিশাল বড় প্যান্ডেল করা হয়েছে, সেই জন্য এই মন্দিরটা বাইরে থেকে তোমাদেরকে কতটা ভালো দেখাতে পারবো জানি না, কিন্তু এই মন্দিরটা ভীষণ সুন্দর একটি মন্দির। মানে বাইরেটার মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের দেবদেবীর মূর্তি খোদাই করে সুন্দর করে তৈরি করা হয়েছে এবং ভেতরটা তো তোমাদেরকে দেখালাম, ভীষণ সুন্দর এই মন্দিরটা। এই গগনপুরে যে চার ভাইয়ের মন্দির রয়েছে, সারা বছর কিন্তু এই মন্দিরে তেমন কোনো বিগ্রহ থাকে না, মানে চার ভাই থাকেন না। বছরের এই বিশেষ সময়েই কিন্তু এই মন্দিরে চার ভাই আসেন। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে 3 তারিখ থেকে 6 তারিখ এই মন্দিরে চলে উৎসব এবং এই বছর এই উৎসব কিন্তু 43তম বর্ষে পদার্পণ করেছে। আর তোমরা যেমন দেখলে যে এখানে নাম সংকীর্তন চলছিল এবং সেই নাম সংকীর্তন শেষ হয়ে গিয়েছে, এবার কিন্তু শুরু হবে ধুলট উৎসব। যে ধুলট উৎসব এখান থেকে শুরু হয়ে সারা গ্রাম পরিক্রমা করবে এবং তার জন্য দেখো এখানে ছোট্ট ছোট্ট দুটো রাধাকৃষ্ণ সাজানো হয়েছে। আর যতক্ষণ না এই ধুলট উৎসব শুরু হচ্ছে, তোমাদেরকে এই মন্দিরের আশেপাশেটাও একটু ভালো করে ঘুরিয়ে দেখায়। তো এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে মূল মন্দির এবং এই মূল মন্দিরের ঠিক এই পাশটায় দেখো রয়েছে দুটো বেদি। একটি রয়েছে মা কালীর বেদি এবং ঠিক তার পাশেই রয়েছে ভোলেনাথের বেদি। প্রত্যেক বছর কালী পুজোর দিন এই কালীর বেদিতে কিন্তু পুজো হয় এবং শিবরাত্রি বা যে কোনো শিবের পুজোর দিন কিন্তু এই শিবের বেদিতে পুজো হয়। আর এই বেদিগুলির পাশেই তোমরা দেখতে পেয়ে যাবে এইরকম ছোট্ট একটি বট গাছ। এই বট গাছের পিছনেই রয়েছে একটি পুকুর এবং এই দিকেও রয়েছে একটি পুকুর। এই জায়গাটা ভীষণ সুন্দর, শান্ত একটা পরিবেশ এবং এই গ্রামটাও ভীষণ সুন্দর। তাই তোমরা যারা এই উৎসবে আসবে তারা তো এই উৎসবের সমস্ত কিছু দেখতেই পাবে, কিন্তু তোমরা সারা বছর যদি এখানে আসো তাহলে এই সুন্দর গ্রামে খুব সুন্দর একটি মন্দির কিন্তু তোমরা দেখে যেতেই পারো। আর ঘড়িতে এখন বাজে 1:45 আর এখনই ঠিক ধুলট উৎসব শুরু হবে। দেখতেই পাচ্ছ এসে গেছে কীর্তনের দল, এবার সারা গ্রাম পরিক্রমা করবে। দেখতেই পেলে মন্দির থেকে ধুলট বেরিয়ে গেল এবং সারা গগনপুর পরিক্রমা করে আবার ফিরে আসবে এই মন্দিরে এবং তারপর ঠিক এই জায়গায় শুরু হবে নরনারায়ণ সেবা। এই উৎসব যে 3 দিন চলে, এই 3 দিনের মধ্যে বাইরে থেকে যে কোনো ভক্ত এসে কিন্তু ভোগ প্রসাদ এখানে পেতেই পারে, কিন্তু আজকে শেষ দিনে এই ধুলট চলে আসার পরে সারা গ্রামকে বসে নরনারায়ণ সেবা করা হয়। ঠিক এই জায়গায় খাওয়ানো হবে এবং যে ভোগ প্রস্তুত করা হচ্ছে বা রান্নাবান্না হচ্ছে, চলো এবার সেখানে গিয়ে দেখি সেখানের প্রস্তুতি কেমন। মন্দির থেকে একটু দূরে ভোগ প্রস্তুত করা হয়, তো সেখানে যাব। আর যাওয়ার পথে দেখতেই পাচ্ছ এইরকম রাস্তার ধারে বসেছে মেলা। তো এই উৎসব চলাকালীন গ্রামগুলোতে এই যে মেলাগুলো বসে সেগুলোও কিন্তু খুব জাঁকজমকপূর্ণ এবং আনন্দের হয়। তো চলো মেলা দেখতে দেখতে সেখানে যাই। আর যেখানে ভোগ তৈরি হচ্ছে সেখানে যে আমরা যাচ্ছিলাম, এই যাওয়ার রাস্তাতেই দেখতে পাওয়া যাচ্ছে এই পুকুরের ধারেই কিন্তু রয়েছে দেখো এই প্রভুদের গাড়িগুলো, মানে যে গাড়ি চড়ে প্রভুরা ভক্তের বাড়ি যান সেই রথ বা গাড়ি। এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে শ্যামসুন্দরের গাড়ি এবং এখানে আরেকটি রয়েছে, এইখানে দুটি রয়েছে, এগুলি কিন্তু সর্বেশ্বর, বলরাম এবং মদন মোহনের গাড়ি। আর
ঠিক এই জায়গা থেকে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। যেহেতু প্যান্ডেলের জন্য সামনেটা অতটা ভালো দেখাতে পারলাম না এবং ক্যামেরাতেও এত দূর থেকে তোমরা দেখতে পাবে কিনা জানি না, তো দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। এখন চলে এসেছি ঠিক সেই জায়গায় যেখানে ভোগ রান্না করা হচ্ছে। এটি কিন্তু আসলে একটি সমবায় সমিতি, এখানেই ঠাকুরের ভোগ প্রস্তুত করা হয়। তো চলো ভেতরে গিয়ে দেখি কি কি ভোগের আয়োজন হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ এখানেই কিন্তু হচ্ছে ভোগের মহা আয়োজন। তো এখন পেয়ে গেছি এই মন্দিরের সেক্রেটারি মশাইকে, যিনি সমস্তটা দেখাশোনা করছেন। তো জেঠুর কাছ থেকেই জেনে নেব যে আজকে এই যে ভোগের আয়োজন চলছে, এখানে আজকে কি কি ভোগ প্রস্তুত হচ্ছে। আজকে আমাদের এই ভোগের আয়োজন মোটামুটি 7,000 লোকের আয়োজন হয়েছে। 7,000। তাতে আয়োজন হয়েছে আপনার 5 তরকারি আর মহাপ্রসাদ, যাকে খিচুড়ি বলে মহাপ্রসাদ, সেই সঙ্গে পায়েস। রাত্রিবেলা? হ্যাঁ, রাত্রিবেলায় 6টা থেকে আরম্ভ হবে। 6টা থেকে আরম্ভ হওয়ার পরে যতটা পর্যন্ত চলবে ততটা আমরা পর্যন্ত আমরা চালাবো। আর এই 3 দিন ধরে বাইরের যে ভক্তরা আসে তারাও এখানে 4 দিন ধরে তারাও কিন্তু এখানে সেবা করে। সেক্ষেত্রেও কি খিচুড়ি ভোগই দেওয়া হয় নাকি ভাত দেওয়া হয়? না, ভাত। তখন তাদেরকে ভাতের আলু পোস্ত, ডাল। আর আজকে দুপুর বেলায় যাদেরকে ভোগ খাওয়ানো হবে তাদের আয়োজন করা হয়েছে ঠিক এর ওপরে। তো চলো ওপরে যাই। আর দেখো ঠিক এই জায়গায় বসে কিন্তু করানো হচ্ছে ভক্তদের সেবা। তো আমরাও এখন বসে পড়েছি প্রসাদ গ্রহণ করতে। আর আজকে দুপুরের প্রসাদে কি কি রয়েছে তোমাদেরকে বলে দিই। আজকে দুপুরে অন্নের ভোগ দেওয়া হচ্ছে, মানে ভাত। তো এখানে রয়েছে ভাত, ডাল, একটা পাঁচ সবজি, একটা পটল ভাজা এবং রয়েছে আমের চাটনি। তো চলো প্রভুর নাম নিয়ে এবার ভোগ গ্রহণ শুরু করি। এখন ঘড়িতে বাজে প্রায় 3:05 এবং যে নগর কীর্তন বেরিয়েছিল তারা আবার ফিরে এলো এই মন্দিরে। এবং এই মন্দির চত্বরে ঠিক এই জায়গায় কিন্তু সন্ধ্যে থেকে সারা গ্রামের লোককে বসে ভোগ খাওয়ানো হবে। তো এই ছিল গগনপুর গ্রামে 4 ভাইয়ের মন্দিরের বাৎসরিক উৎসব, যেখানে বছরের এই বিশেষ সময়ে 4 ভাই একসাথে মিলিত হয়। তো তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের এই উৎসবটা ভালো লেগেছে এবং তোমরা একসঙ্গে 4 ভাইয়ের দর্শন করেছো। তাই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই উৎসবটা দেখে যেও এবং একসাথে 4 ভাইয়ের আশীর্বাদ নিয়ে যেও। তাছাড়া তোমরা বছরে যে কোনো সময় এই মন্দিরে এসে ঘুরে গেলে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই তোমরা কমেন্টে জানিও এবং কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো আর অবশ্যই শখে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।